বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার বাজারে ২৭,০০০ কোটি টাকা, কয়েক লাখ মানুষ পানিবন্দী, ভারতীয় জেলেদের বাংলাদেশ থেকে যখন নিষিদ্ধ মৌসুম চলে তখন ভারতীয় জেলেদের সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে যাওয়া, ইস্যুর অভাব নেই। কত কিছু নিয়ে কথা বলবেন। তো আমি চাচ্ছি আমার ফেসবুক পেজটাকে প্রমোট করতে, কারণ আইডিটা আপনারা জানেন যে আমি এখন হিন্দুদের বিরাট বড় শত্রু। আমি যদিও তাদের হিন্দু মুসলমান নিয়ে কখনো চিন্তা করি না, কিন্তু তারা মনে করে, তো আমার আইডিটা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে। আমি অলরেডি আমার পেজে আরো দু একজনকে অ্যাডমিন বানিয়ে পেজটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করছি, না তো আপনাদের থেকে হয়তো ডিটাচড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যতটুকু পারবেন আপনারা পেজটাকে শেয়ার করবেন, লাইভের পুরো ইয়েটাই। এখন ইস্যু, কয়টা ইস্যু নিয়ে কথা বলবেন? ইউটিউবে কথা বলতে বলতে মানুষ, ধরুন সবাই বিশেষজ্ঞ হয়ে গিয়েছে, সবার ইউটিউবে চ্যানেল আছে, সবাই কথা বলছে, অভাব নেই ইস্যুর। আমি যে কথাটা বলেছিলাম যে আজকে সুমনের বিষয়টা নিয়ে আসব। ব্যারিস্টার সুমন, তিনি ভালো মানুষ না খারাপ মানুষ সেটা আল্লাহ জানে, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু ব্যারিস্টার সুমনের মনে আছে কিনা জানি না, 2000 সম্ভবত 11-12 সালের দিকের কথা, প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমি একজন ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম আমাদের 21 টেলিভিশনের সংবাদ প্রচার করতে, কভার করতে। সেখানেই সুমন সাহেবও বক্তব্য রেখেছিলেন। সেখানে জনাব সম্ভবত সানাউল হক অথবা মিয়া এরকম একটা নাম, যিনি আন্তর্জাতিক যে তথাকথিত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধীদের বিচার করলেন, সেই ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক ছিলেন সেই ব্যক্তি। তার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে যুদ্ধ অপরাধীর বিচার বলতে কি এই শুধু জামাত ইসলামের নেতাদেরই বিচার হবে, না আসলেই যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের সবারই বিচার হবে? তো তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোন টেলিভিশনের? আমি বললাম আমি 21 টেলিভিশনে। তারা মনে করতো যে 21 টেলিভিশন মানেই হচ্ছে জামাত শিবিরের টিভি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন, আপনাকে এই প্রশ্নের জবাব আমি দিতে চাচ্ছি না। তো সুমন সাহেবের যদি আমার চেহারাখানা যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে থাকবে। সেদিন সুমন সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো কথা হয়নি, কিন্তু আজকে আসলেই যদি সুমন সাহেব এই শুধুমাত্র মানুষের আলোচনায় আসবার জন্যই মামলা করে না থাকে, সে মন থেকেই যদি করে থাকে, আমি মনে করি না সে মন থেকে করেছে। কারণ হচ্ছে সুমন সাহেবের অনেক ভক্ত আমার এখানেও আছে। আমি আপনাদেরকে খুব পয়েন্ট টু পয়েন্ট, আমি মানে গল্পের কথা বলি না, আমি যৌক্তিক কথাবার্তা বলি। বাংলাদেশে এই গত 50 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে হচ্ছে এই গত যে নির্বাচন, সেটা। কারণ এই নির্বাচনে প্রকাশ্যে মানুষের সামনে ভোট চুরি না ডাকাতি করা হয়েছে। এবারই প্রথম যেটা কিনা মানুষ ভোট দিতে চেয়েছে কিন্তু তাদেরকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। চুরি করে তারপরে ক্ষমতা এসেছেন, চুরি করে, আপনি চুরি করে তারপরে ক্ষমতা এসেছেন। একজন আওয়ামী লীগের মানুষ বলতে পারবেন যে আপনার কেন্দ্রে চুরি করেননি? সব কয়টা চোর, চুরি করে তারপরে এই ক্ষমতায় আছেন আপনারা। আপনাদের মতো চোরের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে, যে আশা করে সে করতে পারে। কিন্তু আমি মনে করি আপনার বাসায় যে একবার চুরি করেছে তাকে আপনি আবার আপনার বাসায় কাজের বুয়া হিসাবে রাখবেন? আপনি তার কাছে কোনো মাল গচ্ছিত রাখবেন? তো যে চোর, আমি জানি যে সে চোর, আপনি নিজেও জানেন যে সে একজন চোর, তার কাছে আমরা চাইছি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, লস অ্যাঞ্জেলস হয়ে যাবে। এটা সম্ভব কোনোদিন? তো এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। ব্যারিস্টার সুমন মাঝে মধ্যেই লাইভে আসেন। আপনি এই নির্বাচনের এই ভোট চুরি নিয়ে কোনো লাইভ করেছেন? আপনি নির্বাচনের আগে এবারে নির্বাচনে আপনি এমপি মনোনয়ন চেয়েছিলেন, আপনাকে দেয়নি। না দেওয়ার পরে এখন আপনি বিভিন্ন গণ যেসব দুর্ভোগমূলক যেসব কার্যকলাপ আছে সেগুলো, যেগুলো খুব ছোট ছোট ইস্যু, এগুলো রাজনৈতিক ভাবে জড়াতে চান না। তো সুমন সাহেব, নিশ্চয়ই আপনার কাছে আমার এই লাইভের কপিটা যাবে। আমি আপনাকে শত্রু মনে করি না, আপনি আমাকে শত্রু মনে করবেন না। ব্যক্তিগত আক্রোশের চিন্তা করে আমাকে গালাগাল করবেন না বা কোনো আজে বাজে কথাবার্তা বলবেন না। আমি আপনাকে খুব যুক্তি সহকারে বুঝাতে চাই। আমার এই ফেসবুক লাইভে যারা আছেন, এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের মানুষজন থাকতে পারে। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি,
আপনি যে এমপির জন্য রাজনীতি করেন, যে প্রধানমন্ত্রীর জন্য রাজনীতি করেন, তিনি কি আপনার জন্য রাজনীতি করে? আপনার যে এলাকার এমপি, আপনাকে ধরলাম যে আপনি এলাকার কলেজ বা থানা ছাত্রলীগের সভাপতি, আপনি গিয়ে এমপি কে বলুন তো, আপনি তো তাকে আইডল মনে করেন, সে আপনার আদর্শ, তার কাছে গিয়ে বলেন যে এমপি সাহেব, আমার স্বপ্ন আমি সামনের বছর সামনে নির্বাচনে আমি এই আসন থেকে মনোনয়ন চাবো শেখ হাসিনার কাছে। কালকে আপনি লাশ হয়ে যাবেন। আপনি যাকে আইডল মনে করেন সে আপনাকে কখনই উপরে তুলতে চায় না, অথচ আপনি তাকে আইডল মনে করছেন, সারাদিন মিছিল করছেন, তাকে নিয়ে স্লোগান দিচ্ছেন যে আমার নেতার চরিত্র বালের মতো পবিত্র, এগুলি বলছেন, কিন্তু সে আপনাকে আসলে ভালো জানে না। আপনি তাকে গিয়ে বলেন যে এমপি সাহেব, আমার রাজনীতি করতে আর ভালো লাগছে না, আমি এখন করতে চাই, একটি ভালো চাকরি করতে চাই, আমার একটা চাকরির ব্যবস্থা করেন। সে আপনাকে পদ থেকে সরাই দেবে। তো এদের জন্য আপনারা রাজনীতি করেন। শেখ হাসিনার ব্যক্তিগত যে গাড়ি চালক, আমি একজনকে চিন্তা, মাহবুব নামে, যে লোকটা 21শে আগস্ট জ্ঞানের হামলাতে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল, যার গায়ে, যার পিঠে 3-4টা গুলি লেগেছিল শেখ হাসিনাকে এভাবে চাপটে ধরার কারণে, এবং সেই শেখ হাসিনাকে মূলত তার গাড়িতে তুলে দেয়। শেখ হাসিনার যে মার্সিডিজ গাড়িটি ছিল জিপের মতো, সেই গাড়িটার ড্রাইভার ছিলেন তিনি। তার স্ত্রী এখন গার্মেন্টসে কাজ করে, তার সন্তান এখন না খেয়ে থাকে, স্কুলে ভর্তি করানোর টাকা নেই। কিছুদিন আগে দেখেছেন আপনারা, এই 2-3 দিন আগে দেখলাম, আমি ওই ড্রাইভারটাকে আমি চিনি না, সে অনেক আগে শেখ হাসিনার ড্রাইভার ছিল। সেই লোকটা এখন তার পায়ে সম্ভবত একটা অপারেশন করতে হবে বা কোনো একটা বড় একটা রোগে সে ভুগছে, তার চিকিৎসার টাকা নেই, বাধ্য হয়ে তিনি একটি ইউটিউব চ্যানেলে এসে বক্তব্য দিয়েছেন। এই হচ্ছে আমাদের রাজনীতিবিদ, যাদের জন্য আমরা জীবন দিতে রাজি। তো সেই মানুষগুলোর জন্য, সেই মানুষগুলোর কথা বিশ্বাস করে আপনারা যা ইচ্ছে তাই করেছেন। আমি সবসময় বলি, আমাদের নিজেদের পাপের ফসল, আমাদের জীবনে যা কিছু ঘটে সেগুলো আমাদের অতীতের পাপের ফসল। আপনি চিন্তা করেননি যে জামাত ইসলামের 5-6 জন মানুষ যাদেরকে আপনারা ফাঁসি দিলেন, এই 5-6 জন মানুষ সারা বাংলাদেশে 2 লাখ মহিলাকে ধর্ষণ করেছে। এই 5-6 জন মানুষ 2 লাখ মহিলাকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে পাঠিয়ে দিয়েছে। যদি নিরপেক্ষ একজন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার এলাকায় যে মানুষটা কিনা জামাত ইসলাম করে, সেই লোকটা, তার চরিত্রটা একটু দেখুন, তার রাজনৈতিক পলিসি, তার সে দেশের দেশদ্রোহী হোক আর যাই হোক, সে কিন্তু মানুষের সামনে হলেও কিন্তু সে নিজেকে নামাজি এবং নিজেকে একজন ধার্মিক মানুষ হিসাবে জাহির করতে চেষ্টা করেন। সে মানুষটা কিন্তু একটা মেয়ের দিকে এভাবে আর চোখেও তাকায় না, কারণ তাদের ধর্মীয় একটা লেবাস আছে। যুদ্ধের সময় আমি আমার এলাকা দিয়ে যাচাই করি, আমার গ্রামে শুনেছি, আমি যেহেতু যুদ্ধ দেখিনি, দুজনের কথা শুনেছি যে তারা রাজাকার ছিলেন। তারাই রাজাকার যারা তাদের বংশধরী আজকে আওয়ামী লীগ করে, যারা কিনা আজকে সুবিধা নেয়। এই সুবিধাবাদী মানুষগুলো সেই 71 সাল থেকে আজ পর্যন্ত সব সময় সুবিধায় আছে। এই মানুষগুলি বিএনপির সময় সুবিধা নিয়েছে। যারা ভালো রাজনীতিবিদ, আওয়ামী লীগে যারা ভালো রাজনীতিবিদ আছে, তারা খুব কষ্টে আছে, তাদের কোনো সুবিধা, তারা ওই গম খায় না, তারা জনগণের টাকা লুটপাট করে না। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে তারা আওয়ামী লীগ করে, তারা কোনো সুযোগ সুবিধা পায় না, বরং তাদের যেসব ত্যাগী নেতা কর্মী আছে তারা মারা যায়। সে মারা যাওয়ার পরে সে বিচারটাও পায় না, কারণ যাদের নামে, যারা তাকে খুন করেছে তাদের নামে বিচার করতে গেলে এমপি তার উপর থেকে নির্দেশ আসে যে এদের নামে মামলা করা যাবে না, মামলা করতে হবে হচ্ছে জামাত বিএনপির নামে। এই হচ্ছে আপনাদের, যাদের জন্য রাজনীতি করেন, তাদের ব্যাকগ্রাউন্ড। এখন জামাত ইসলামের যে 5-6 জনের ফাঁসি হলো, এই 5-6 জন মানুষকে কারা মারলো, কারণ কি ছিল? তাদেরকে তো মাফ করে দেওয়া হয়েছে অনেক আগে। তারা যুদ্ধাপরাধী, আমি সবসময় বলি তারা যুদ্ধাপরাধী ছিল, এটা 100%। কারণ ওই সময়ের সংগ্রাম যে পত্রিকা আছে, ওই সময়ের যেসব ইতিহাস আছে, সেগুলো ঘাটলে, আমি মাঝে মধ্যে 21 টিভির আমাদের যে লাইব্রেরি ছিল সেখানে একেবারে 71 সাল থেকে সব পত্রিকা ছিল, পুরাতন সব পত্রিকা, আমি মাঝে মধ্যে গিয়ে পড়তাম। তো সেখানে দেখতাম যে জামাত ইসলাম প্রকাশ্যে তারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের। যদিও আমি এখন যা দেখছি, তাদের বিরোধিতার পেছনে যে যুক্তি আমি এখন জামাত ইসলাম বা বিভিন্ন মানুষের কাছে শুনি, সেই যুক্তি 100% সঠিক। কারণ তারা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেনি এমন না, কিন্তু তারা চায়নি যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক। সেটার কারণ ছিল নাকি আমি জানি না, তাদের কারণ কি ছিল, কিন্তু তাদের কারণ যদি সেটা হয়ে থাকে, আসলে যেটা তারা বলে যে ভারত আমাদেরকে দখল করে নেবে, সেটাই হচ্ছে, তো তারা তো ঠিকই ছিল।
তারপরেও আমি তাদেরকে রাষ্ট্রদ্রোহী মনে করি, আমি তাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করি। তো ফাঁসিটা তো অনেক আগে হওয়ার কথা ছিল। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব ফাঁসি দেননি কেন? ঘুষ খেয়েছিলেন কেন? দেয়নি। জামাত ইসলামের টাকা খুব মজা লাগে। বাংলাদেশে বিশ্বকাপ খেলা হয়েছে, আমি সেই অনুষ্ঠানে ছিলাম যেখানে সাইনিং সেরিমনিটা হয়েছিল। 100 কোটি টাকা দিয়েছে ইসলামী ব্যাংক খেলার জন্য। জামাত ইসলামের ইসলামী ব্যাংক এশিয়ার মধ্যে সবচাইতে সর্বোচ্চ ক্যাটাগরির একটি ব্যাংক। সেই ব্যাংকটাকে আপনারা এখন লুটে পুটে খাচ্ছেন। সেটা পরের বছরেরই যে জরিপ এসেছে সেখানে ইসলামী ব্যাংকের অবস্থান নেমে গেছে আপনার 10-12-তে। তো ইসলামী ব্যাংকের টাকা পয়সা খুব মজা লাগে। যখন সমস্যায় পড়েন সেই 96, সেই 91, তখন জামাত ইসলামের লোকজনকে পাশে বসিয়ে চেয়ারে বসিয়ে আন্দোলন করতে খুব ভালো লেগেছে। এখন জামাত ইসলাম হচ্ছে যুদ্ধ অপরাধী। তারপরে যুদ্ধ অপরাধী তো যুদ্ধ অপরাধী, তাদের বিচার হওয়া উচিত। তো এই 5-6 জনই ছিল, আর কারো ফাঁসি হচ্ছে না কেন? সুমন সাহেব, আপনি তো ব্যারিস্টার, একটু চিন্তা করেন। অনেকের নামেই তো মামলা আছে, আর কারো ফাঁসি কেন হচ্ছে না? কেন এখন পর্যন্ত যুদ্ধ অপরাধী বাংলাদেশের মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শেখ হাসিনার বেয়াই কেন এখন পর্যন্ত মন্ত্রিত্ব চেয়ারে বসে আছে? তো সমস্যা হচ্ছে জামাত ইসলাম ভারত বিরোধী। এটাই হচ্ছে ভারতের যে প্রেসক্রিপশন ছিল সেটা জাস্ট এক্সিকিউটেড হয়েছে আপনার এই বাংলাদেশের তথাকথিত যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল ছিল সেখানে। এখন আপনি বলছেন আপনার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। এটাও আপনার জন্য লাভই হয়েছে, কারণ আপনি এখন বিরাট বড় সেলিব্রিটি হয়ে গেছেন। আপনাকে সবাই এখন চেনে, আপনি নায়ক, ভিলেন থেকে নায়ক হয়ে গিয়েছেন। কিন্তু আপনি সেদিন যে বক্তব্য রেখেছিলেন সেই ভিআইপি লাউঞ্জে, সেই বক্তব্য আমি শুনেছিলাম, আমার মনে আছে সেই বক্তব্যটা। এই জামাত ইসলাম নাকি আপনি ফাঁসি দিতে না পারলে নাকি দেশ নাকি একেবারে আওয়ামী লীগের সব মেরে ফেলবে, জামাত ইসলামের লোকজন এই করবে সেই করবে, কত কথা আপনার মুখ দিয়ে সেদিন বলেছিলেন। তো সেই মানুষগুলো কিন্তু মারা গেছে আজকে, তাদের ফাঁসি হয়েছে। কিন্তু দেশে গলা কাটার গুজব ছড়িয়ে 27,000 কোটি টাকা গায়েব করে দেয়া হলো। লক্ষ লক্ষ মানুষ পানিতে ভাসছে, সেটা নিয়ে কোনো কথা আসছে না। এখন সবাই আছে রেণু হত্যা নিয়ে, আর হচ্ছে মাথা কাটার গুজব নিয়ে, আর এদিকে প্রিয়া সাহা নিয়ে। কারণ যদি নাকি এই ঘটনাগুলো সামনে না আসতো তাহলে 27,000 কোটি টাকার বিরাট বড় অঙ্কের টাকা, 27,000 কোটি টাকা দিয়ে একটা পদ্মা সেতু হয়। একটা পদ্মা সেতুর টাকা 27,000 কোটি টাকা। বন্যায় লক্ষ লক্ষ মানুষ, এগুলো সব পত্রিকাতে টেলিভিশনে আসতো, কিন্তু সেগুলো এখন সামনে নেই। মানুষ সবাই আছে এই বিষয়গুলো নিয়ে। তো আপনি যে বিচার চাচ্ছেন, আজকে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে না, শুধু বাংলাদেশ মুসলমানদের মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ পড়তে পারবে কিনা আগামী 1 বছরের মধ্যে, 1 বছর, আজকে থেকে 1 বছর সময় দিলাম, ঠিক মতো নামাজ অলরেডি পড়তে পারে না। কারণ এই যে 2 দিন আগে একজন মসজিদের ইমামকে জুমার নামাজে আপনার খুতবা, কি বলে আপনার শুক্রবারের নামাজে, সে খুতবায় আপনার ওই যে ইসকন নিয়ে কিছু কথাবার্তা বলেছিল, সেটা বলার কারণে তার ওই দিন রাতে তার গলা কাটা লাশ পাওয়া গেছে সিলেটে। আমাদের দেশে, মুসলমান দেশে, মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে স্কুলে ঢুকে তারপরে তাদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, খাইয়ে সেখানে শ্রীরাম বলানো হচ্ছে। সেই স্কুলে কি মুসলমান কোনো শিক্ষক নেই? সেই স্কুলের ম্যানেজিং কমিটিতে কেউ মুসলমান নেই? সেই এলাকায় যারাই ভিডিও ধারণ করেছে সেটা তো নিশ্চয়ই কোনো হিন্দু না, কোনো মুসলমান করেছে। কথা বলার সাহস নেই কেন জানেন? কথা বললে আপনার মতো অবস্থা হবে। এই কারণে আমি ইলিয়াস আজকে এত বড় কথা বলছি না। আমি ইলিয়াস এতদিন থাকলে হয় অস্ত্র উদ্ধারে যেতাম, না হলে জেলখানার ভেতরে থাকতাম, বুঝছেন না? ধরে নিয়ে হয়তো আমাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যেত, তারপরে শেষ। তো এই হচ্ছে দেশের অবস্থা, যে কারণে মানুষ, এরই মধ্যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, দেখুন শুনছি যে নেতাদেরকে, উপরের কয়েকজন নেতাদেরকে বড় অঙ্কের টাকা পয়সা দিয়ে বসিয়ে রেখেছে, কোনো কথা নেই। তারা শুধু এই খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন, রুটিন যে কাজ, পদ ঠিক রাখার জন্য। ওদিকে তারেক রহমানকেও ঠিক রাখছেন, এদিকে সরকারের সাথে লেয়াজু চলছে। কেউ এখন মামলা খাচ্ছে না, কেউ আটক হচ্ছে না। এত বড় একটা ইস্যু, এত ঘটনা যাচ্ছে, বিএনপি চুপ। অতএব রাজনীতি সবাই নিজের স্বার্থে করে। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ আমাদের জন্য রাজনীতি করে না। আমাদের স্বার্থ যেটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি আসলেই
ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি আসলেই মানুষের ভালো চান, জনদুর্ভোগ নিয়ে কাজ করতে চান, তাহলে প্রতিটা ইস্যু নিয়ে কাজ করতে হবে। 27,000 কোটি টাকা নিয়ে আপনার লাইভ নেই কেন? আপনি কোথায় কার বাথরুম নষ্ট হয়েছে সেটা নিয়ে আপনি লাইভ করছেন, তো 27,000 কোটির লাইভ কোথায়? ভোট চুরি হয়েছিল সেটার লাইভ কোথায়? আপনি যুদ্ধাপরাধের একজন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, আপনি জামাত ইসলামের লোকজন ফাঁসি হওয়ার পরে অন্যগুলোর ফাঁসি হচ্ছে না, সেটা নিয়ে লাইভ দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না বলুন? এসব বাটপারি করা বাদ দেন। এসব চিটারি বাটপারি বাংলাদেশের মানুষ বুঝে, অন্য মানুষ না বুঝলেও যারা মোটামুটি ইতিহাস জানে, মোটামুটি 2 কলম পড়াশোনা করে, তারা অন্তত জানে পাবলিক সিম্পেথিকে কাজে লাগিয়ে বড় স্টার হওয়া যায়। হ্যাঁ, হওয়া যায়, কিন্তু উপরওয়ালা একজন আছে, তার কাছে জবাব দেওয়ার সময় আপনাকে ঠিকই কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে আসলে আপনি কেমন ছিলেন। মানুষকে ধোকা দিয়ে, মানুষকে বোকা বানিয়ে তারপরে মানুষের কাছে ভালো মানুষ সেজে লাভটা কি? কি হবে বলেন? কি হবে? এই যে এখন বিপদে পড়েছেন, এই সাধারণ মানুষগুলোই পাশে আছে, অথচ আপনি এতদিন যাদের জন্য দালালি করেছেন তারা কিন্তু পাশে নেই। অতএব আসলেই মানুষের জন্য লোক দেখানো না করে আসলেই মানুষের জন্য কাজ করেন। আমার বিশ্বাস আপনি এবার অন্তত আপনার শিক্ষা হয়েছে, যেহেতু আপনার বিরুদ্ধে এখন উল্টো মামলা হয়েছে। এতদিন কাদের সাথে ছিলেন একটু চিন্তা করুন, এখন মানুষের জন্য কাজ করুন। মৃত্যুর ভয়ে করে লাভ নেই আসলে। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, আমাকে অনেক মানুষ, আমার মানে পরিবারের সাথে তো ধরেন আমার বিরাট গ্যাঞ্জাম চলছে, আমি মোটামুটি তাদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি। আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, ফেসবুকে যারা আপনারা এই যারা লাইভ দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে ভাই সাবধানে থাকবেন, ভাই এত কিছু বলার দরকার কি? আপনি গ্যারান্টি দিতে পারবেন আমি সারা জীবন বেঁচে থাকবো, সারা জীবন ইলিয়াস বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টিটা যদি দিতে পারেন আমি আর জীবনে এইসব নিয়ে কথা বলবো না, সবাইকে ভয় পাবো। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মরতে আমাকে হবে, মরতে আপনাকে হবে, মরার দিন কবে সেটা তিনি ঠিক করবেন। এটা ঠিক করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। শুনছি শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আল্লাহ মাফ করুক, এই রোগটা যেন কারোরই না হয়। তিনি এরই মধ্যে প্রচার করেছেন যে তিনি চোখের অপারেশনের জন্য লন্ডনে আছেন, কিন্তু আমি শিওর না, আমি মানে গুজব ছড়াতে চাই না, বা আমি এটা ইন্টেনশনালি বলছি না, মানে দায়িত্বশীল একজনের কাছে শুনলাম যে তিনি নাকি সম্ভবত কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাকে মাফ করুক, আল্লাহ ক্ষমা করুক, হেদায়েত করুক। বাংলাদেশের মানুষের অন্তত, মানুষ তো কষ্টে না পড়লে আসলে আল্লাহকে ডাকে না, তো যদি কষ্ট দুঃখ যখন আসে তখনই মানুষ আল্লাহকে ডাকতে থাকে। তো কষ্টের সময় হলেও মানুষের জন্য একটু চিন্তা করবে, মানুষকে নিয়ে একটু ভাববে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পরিবার একটা পোর্শন আছে যারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারা তাকে মানে একেবারে অনেক উপরের একটি জায়গায় বসিয়ে রেখেছে। তো তিনার কাছে অনুরোধ, বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা, খালি তিনি একাই না, আওয়ামী লীগের যারা যেসব লোকজন আছেন, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। পিয়াসা ধরুন আপনি আওয়ামী লীগ করুন, সমস্যা নেই, কিন্তু আপনার মধ্যে তো মিনিমাম দেশপ্রেম তো আছে, এই দেশেই তো থাকতে হবে আপনাকে। আপনি লুটপাট করেন, আপনি চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন, দেশটা তো থাকতে হবে। একবার ভাবুন দেশটা আছে কিনা। একজন মানুষ এত বড় একটা কথা বলেছে, সেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত তার পক্ষে কথা বলছে। কত ক্ষমতা হলে একটি মামলা, সেই মামলাটাকে অন্যভাবে নিয়ে সেটাকে করা যেত, সেটাকে হয়তো বলা যেত যে এভাবে না এভাবে করতে হবে। বা সুমন কেন মামলা করবে? রাষ্ট্রের উচিত ছিল মামলা করা, রাষ্ট্রবাদী হয়ে মামলা করা। এ পর্যন্ত যে মামলা আমরা দেখেছি, আমরা আমাদের 21 টেলিভিশনের কি বলে মালিক আব্দুল সালাম, ডক্টর কনক সারোয়ার, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে, কারো ব্যক্তিগতভাবে আপনার সুমুঠু হয়ে তারপরে মামলা করতে হয়নি। তো তাদের নামে যদি রাষ্ট্র মামলা করতে পারে, আব্দুল সালাম কি করছিল রাষ্ট্রের? আব্দুল সালাম রাষ্ট্রের কি করছিল? তেলবাজি করতে পারেন, এই তো সমস্যা। তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। কনক সারোয়ার এখন আমেরিকায় এসে পরিবার পরিজন রেখে এসে জীবনযাপন করছে, তারা রাষ্ট্রদ্রোহী। আর এখন টিয়াবালাকে আপনার সাপোর্ট দিচ্ছেন আপনারা, আওয়ামী লীগের লোকজন। একটু বিবেককে একটু নাড়া দেন, দেখুন
বাংলাদেশের আসলে স্বাধীনতা এখন নেই। যদি স্বাধীনতা থাকতো তাহলে আমি বলছি না তাকে এনে ফাঁসি দেওয়া হোক, তাকে এনে মেরে ফেলা হোক, বিচারের সম্মুখীন করা হোক, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপাতত মামলা করার দরকার নেই, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আইনমন্ত্রী বলেই ফেলছেন যে এটা রাষ্ট্রদ্রোহী। তোর বাপের আদালত কি তোর বাপের কুত্তার বাচ্চা? এই শালা আনিসুল হক আইনমন্ত্রী, তুই শুয়োরের বাচ্চা। ও রাষ্ট্রদ্রোহ করছে না করছে এটা তুই বলার কে? আসলে মানে মেজাজ কন্ট্রোল করতে পারি না মাঝে মধ্যে। আমিও খুব ভদ্র একজন মানুষ, আমিও খুব সুন্দরভাবে কথাবার্তা বলি, কিন্তু আমি এখন মাঝে মধ্যে এত নোংরা ভাষায় পত্রিকার লিংক, বিভিন্ন স্ট্যাটাস, ফেসবুকে লাইভে কথাবার্তায় মুখ খারাপ করি, কারণ ধৈর্যের সীমা একেবারে মানে এটার আর কোনো লিমিট নেই। আমি জানি না যে সেদিনও বলেছি যে অন্য মানুষের খারাপ লাগে না, আমার খারাপ লাগে, আমি কি করবো? আমার এখানে কোনো স্বার্থ নেই, আমার সবকিছুই লস। আমি যে এখানে বসে কথা বলছি না, আমি এতক্ষণ কাজ করলে আমার টাকা ইনকাম হতো। এই ইউটিউবের পেছনে কাজ করতে গিয়ে 1-2 ঘন্টা নষ্ট করেছে, 1-2 টাকা আমি আমার স্টুডিওর জন্য নষ্ট করেছে। ইনকাম করেছি কত? যারা ইউটিউবে বিজনেস করেন তারা জানেন যে যারা প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড দেওয়া না হয় তাহলে কি হয়। আমার যে ভিডিও আপলোড দেয় সেগুলো সব ফাইল ফুটেজ। যারা ইউটিউবে বিজনেস করেন তারা জানেন যে ফাইল ফুটেজে যে ইউটিউবের যে কোয়ালিটি সেটা মেনটেন করেন। আমার কোনোটাতেই আমি ইনকাম করতে পারি না। আমার যে পর্ব যায় সেগুলোতে ইনকাম করতে পারি না। আমার তো লস, তারপরেও মানে সহ্য করতে পারি না। হয়তো আমার এই কথায় কিছুই আসবে না, যাবে না, হয়তো আমার এই কথা কোটি কোটি মানুষ শুনবে না, কিন্তু যে কজন শুনে আমার নিজের আত্মতৃপ্তির জন্য কথাগুলো বলি। আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের কাছে অনুরোধ, দেখুন দেশের স্বাধীনতাটা একেবারে সূর্য ঠিক নিচে ঝুলছে। এখান থেকে তুলে আনাটা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আপনাদেরকে এখনো সময় আছে অন্তত দাঁড়ানো। আর কদিন পরে এই কথাগুলো বলার সুযোগটাও থাকবে না। আপনারা যে বলবেন এই কথাগুলো বলার সুযোগও থাকবে না। আমার লাইভে নিশ্চয়ই আওয়ামী লীগের যাদের সাথে কথা হয়েছে যদি থাকেন, আপনারা নিজেরাই বলেছেন যে সহ্য করতে পারছেন না। অতএব আপনারা উপরের নির্দেশ বাদ দিয়ে উপরের নির্দেশ কোথায় যাবে সেটা নিশ্চয়ই এরই মধ্যে আপনাদের বোঝা হয়ে গেছে। কারণ যখন প্রধানমন্ত্রী অফিস থেকে বলা হয় যে তাকে কিছু বলা যাবে না, আইনমন্ত্রী যখন বলে যে এই দেশের কি বলে রাষ্ট্রদ্রোহিতা হয়নি, তারা মনে করতে হবে তাদের নিজেদের স্বঘোষিত জারজের বাচ্চা। এই আইনমন্ত্রী হচ্ছে নিজের স্বঘোষিত জারজ। ওর মায়ের সাথে জামাত ইসলামের প্রতিটা নেতার দৈহিক মিলনের ফলে এই আইনমন্ত্রীদের জন্ম হয়েছে। এটা তাদের মুখের স্বীকারোক্তি। কিভাবে জানেন? কারণ বলা হচ্ছে যে জামাত ইসলামের নেতারা হচ্ছে 2 লক্ষ মহিলাকে ধর্ষণ করেছে বাংলাদেশে, তাই না? জামাত ইসলামের এই ফাঁসি যেহেতু এই 5 জনের 6 জনের হলো, তার মানে এই 6 জনই সারা দেশে ধর্ষণ করেছে। তার মানে আনিসুল হকের বাপের নাম হচ্ছে হয় মীর কাশেম আলী, না হয় আব্দুল কাদের মোল্লা, না হলে নিজামী, না হলে হচ্ছে সাইদিন আলী, কিছু একটা। এদের সাথে মায়ের দৈহিক সম্পর্কের ফলে এই জারজের বাচ্চার জন্ম হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা সাধারণ মানুষ সচেতন হয়ে আসুন। দেশটা, আবারও বলছি, দেশটা আমাদের সবার। এই দেশটার জন্য অনেক অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে এই দেশটার জন্য। আপনাদেরও যদি তেমন লাগে তাহলে নিজ নিজ জায়গা থেকে এখনো সময় আছে, একটু প্রতিবাদ করুন। আমরা অন্তত এক হই, আমরা মানুষগুলো অন্তত এক হই। আমরা এখন, আমাদের তো আর অস্ত্র নেই, আমরা অস্ত্র নিয়ে যুদ্ধও করব না। আমরা অন্তত এক হই, আমাদের কথাগুলো অন্তত, আমাদের এই বিষয়গুলো মানুষের জানার দরকার আছে, কোথায় যাচ্ছে দেশটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।